হিসেবে এসেছেন তারা কিন্তু এক প্রকার উচ্ছ্বসিত যে একটা দীর্ঘ সময় পর যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন এবং এটা কিন্তু দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচন, ফলে তাদের যে প্রতিক্রিয়া সেগুলো বারবারই তাদের মুখে আসলে উঠে আসছিল যে গণতান্ত্রিক যে ধারা সেটা যাতে সর্বক্ষেত্রে ফিরে আসে সেই সব বিষয়গুলো তারা চান। তারই ফলশ্রুতিতে আজকের কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন ইতিমধ্যে 2টা বেজে গিয়েছে, ফলে বলাই যায় যে রাষ্ট্রপতির যে নির্বাচন সেটা আসলে শুরু হয়ে যাওয়ার কথা এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই নির্বাচন চলার কথা। এবং এই 3 ঘন্টার মধ্যে যারা সংসদ সদস্য হিসেবে আছেন তারা কিন্তু ভোট দেবেন। ইতোমধ্যে যারা সরকার দলীয় অর্থাৎ বিএনপির যারা সংসদ সদস্য হিসেবে আছেন তারা কিন্তু প্রবেশ করেছেন এবং বিরোধী দলীয় কিংবা 11 দলীয় যারা আসলে এমপি হয়েছেন তাদেরও কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি। এর বাইরেও আসলে নারী সংরক্ষিত আসনের প্রায় 50 জনের মতো এমপি রয়েছেন, তারাও কিন্তু ঠিক কিছুক্ষণ আগে আসলে প্রবেশ করেছেন। একটু জানাতে চাই যে এই যে প্রায় 350-র মতো আসলে যেহেতু রয়েছে পদ রয়েছে তার 350-র মতো আসলে ভোটার, তার মধ্যে 349 জন আসলে মূলত ভোট দিতে পারবেন এই জাতীয় সংসদে। আরেকজন এখনো কিন্তু চট্টগ্রাম আসনের একজন এমপি, তার বিষয়টি এখনো ঝুলন্ত, ফলে সেটা কিন্তু 350 না হয়ে 349 জন আসলে এবারের ভোট দিতে পারবেন। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ হিসেবে অর্থাৎ যেহেতু বিএনপি আসলে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছে, ফলে তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিসেবে রয়েছে যে তারা 247টি তাদের কিন্তু ভোট রয়েছে। এর বাইরেও 11 দলের প্রায় 90টি কিন্তু ভোট রয়েছে, ফলে ভোটের আগে আসলে অনেকটা আসলে বাছবিচার করাই যায় যে বিএনপির যিনি আসলে মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই কিন্তু আগামীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এছাড়াও একটু জানাতে চাই যে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সংসদ সদস্য, ফলে তিনিও কিন্তু এবার আসলে ভোট দিতে পারছেন, কিন্তু অলি আহমদ যেহেতু সংসদ সদস্য নয়, ফলে তিনি কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন আসলে তিনি ভোট দিতে পারছেন না। অন্যান্য যারা রয়েছেন 90 জন তার দলের, তারা কিন্তু ভোট দেবেন। ফলে বলাই যায় যে এই 3 ঘন্টার পর হয়তো যেহেতু ফলাফল ঘোষণা করা হবে, সেই ফলাফলের মাধ্যমে আমরা জানতে পারবো যে পরবর্তী রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিক ঘোষণা সেটা আসলে দেওয়া হবে। প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থক জনাব গয়েশ্বরচন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, এই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয়ের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ
সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায়ও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। এতক্ষণ কিন্তু সিসি ব্রিফ করছিলেন, সেখানে ছিলাম। একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু ভোট গ্রহণ আসলে শুরু হয়ে গিয়েছে, ফলে 3 ঘন্টা কিন্তু ভোট গ্রহণ চলবে, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত। এবং ভোট গ্রহণের যে প্রক্রিয়া, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী তিনি ভোট দিবেন, এছাড়াও স্পিকার হিসেবে যিনি আছেন, এই দুজনের ভোট আসলে সরাসরি সম্প্রচার হওয়ার কথা সরকারি যে টেলিভিশন রয়েছে। এর বাইরে বাকিরা তাদের যে নিজ নিজ আসন রয়েছে, অর্থাৎ যার যেটা আসন, সেই আসনে বসে সংসদ কক্ষে তারা কিন্তু সেই তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটা আসলে দিবেন। এবং ব্যালটের মধ্যে আসলে যেটা দেখা যাচ্ছে, যে ব্যালটের মধ্যে কোন প্রার্থীকে আসলে তারা ভোট দিতে চান সেই ভোটটি দেবেন এবং তার নিজের নাম কিন্তু স্বাক্ষর করবেন। এর মাধ্যমে একটি দলের যারা আসলে সদস্য হিসেবে আছেন, সংসদ সদস্য, তারা কিন্তু অন্য দলের মনোনীত প্রার্থী তাকে ভোট দেওয়ার যে ব্যাপারটি, সেটি আসলে ঘটার কোনো সম্ভাবনা নেই। আমরা প্রায় 3 ঘন্টা যাবত এই ভোট গ্রহণ হয়তো চলতে দেখব এবং তার পরপরই আসলে সিইসি হিসেবে যিনি রয়েছেন এএমএম নাসির উদ্দিন, তিনি কিন্তু আসলে ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে যে এই ফলাফলটা আসলে কি হবে, কি হলো। এবং সেই ফলাফলের আগে কিন্তু আমরা দেখব যে যেই ব্যালটগুলো রয়েছে, অর্থাৎ 349 জন যে সংসদ সদস্য ভোট দেওয়ার কথা, তাদের ব্যালটগুলো কিন্তু গণনা করা হবে এবং সেটাও আসলে সরাসরি সম্প্রচার করা হবে। সব মিলে যে ভোটের যে প্রক্রিয়া, সেটা আসলে কয়েক ঘন্টা আসলে লাগতে পারে। 4 থেকে 5 ঘন্টা পর হয়তো আমরা যেই কাঙ্ক্ষিত যে ফলাফল, সেটা আসলে জানতে পারবো। আমরা ঠিক কিছুক্ষণ আগেই, অর্থাৎ যারা আসলে সংসদ কক্ষের মধ্যে আসলে প্রবেশ করছিলেন, অর্থাৎ অর্থমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা যেটা জানাচ্ছেন যে বাংলাদেশ আসলে গণতান্ত্রিক ধারায় সর্বক্ষেত্রে পরিচালিত হতে চায় এবং সেই ম্যান্ডেট নিয়ে আসলে এই সরকার এগুচ্ছে বলে তিনি যেটা জানালেন। এবং ফলে এই রাষ্ট্রপতি নির্বাচনে সেই গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, সেই ধারা কিন্তু তারা অব্যাহত রাখতে চান। এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ঠিক একই সুরেই কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে দীর্ঘ 35 বছর পর যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন ঘিরে তাদের মধ্যে আবার সেই 1991 সালে যে নির্বাচন হয়েছিল, সেই প্রতিচ্ছবি তারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং দীর্ঘ একটা সময় পর যে গণতান্ত্রিক ধারা, সেটা আসলে তারা আরো খুব ভালোভাবে আনতে চান বলেই তারা কিন্তু সেটা জানিয়েছেন। এর বাইরেও আমরা বিরোধী দলের যারা সংসদ সদস্য হিসেবে এখানে ভোট দিতে এসেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য জামায়াতের বিভিন্ন যারা সদস্য রয়েছেন, এনসিপির সদস্য রয়েছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটা বলছেন যে ভোটদান প্রক্রিয়াটা আসলে সর্বক্ষেত্রেই থাকা উচিত এবং গণতান্ত্রিক যেই ধারাটা, সেটা আসলে সর্বক্ষেত্রেই রাখা উচিত। ফলে তাদের কিন্তু যেই প্রত্যাশা, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই কিন্তু প্রত্যাশা করছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ভোট দিচ্ছেন এবং সেটা কিন্তু একেবারেই সরাসরি দেখা যাচ্ছে। তিনি কিন্তু তার যেই কাঙ্ক্ষিত যে ভোট, সেটা আসলে প্রদান করছেন। এবং বিএনপি মনোনীত যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, ফলে 247টি ভোট আসলে, যদি সবাই আসলে ভোট প্রদান করেন, 247টি ভোট হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই যাওয়ার কথা রয়েছে।
যেহেতু প্রধানমন্ত্রী আসলে তারেক রহমান তিনি কিন্তু ভোট প্রদান করছেন এবং সেটা সরাসরি যেহেতু দেখানো হচ্ছে, এর বাইরে আসলে স্পিকার তিনি কিন্তু ভোটদান করবেন, সেটাও আসলে আমরা সরাসরি দেখতে পারবো। এবং বাকি যেই সংসদ সদস্য রয়েছেন, বাকি যেই প্রায় 349 জনের মধ্যে 2 জনেরটা আসলে সরাসরি দেখা যাবে, এর বাইরে 347 জন, সেই 347 জনেরটা আসলে পর্যায়ক্রমে ভোট দান সেটা কিন্তু তার নিজ আসনে বসেই দিতে পারবেন। ইতোমধ্যে আমরা যতটুকু জেনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু ভোট দিয়েছেন এবং স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি ভোট দিয়েছেন। এছাড়াও যিনি আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আছেন তারও ভোট দেওয়ার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রী ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু তার যেই ভোট, রাষ্ট্রপতির যে ভোট সেটা কিন্তু দিলেন। ফলে বলাই যায় যে যারা আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা ইতিমধ্যে ভোটদান শুরু করেছেন এবং অন্যান্য যারা সংসদ সদস্য হিসেবে রয়েছেন কিংবা সরকারের যারা মন্ত্রী রয়েছেন তারাও কিন্তু পর্যায়ক্রমে তার নিজ নিজ আসনে বসে তাদের ভোটটি দেবেন। তবে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় আসলে খুব সুস্পষ্টভাবেই বলা আছে যে এক দলের ভোট অন্য দলের যিনি মনোনীত প্রার্থী তাকে দেওয়ার কোনো ধরনের সুযোগ আসলে রাখা হয়নি। ফলে সেই সুযোগ না রাখার ফলে কিন্তু যিনি আসলে সংসদ সদস্যরা রয়েছেন তার যে নামটি, সেই নামটিও লেখা হবে, তিনি লিখে রাখবেন এবং পাশাপাশি তার ব্যালটে তিনি আসলে কাকে ভোট দিচ্ছেন সেই ভোটটিও কিন্তু তিনি দিবেন। একটু জানিয়ে রাখতে চাই যে 1991 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেটা কিন্তু 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ তারপর একটা বিরাট অংশ সময় পরে কিন্তু 91 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন সেটা হয়েছে এবং ফলে সেই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা যেমন ছিল, ঠিক 35 বছর পরও কিন্তু বলা যায় যে মানুষের মধ্যে সেই উদ্দীপনাটা কিন্তু দেখা যাচ্ছে। যদিও অনেকটাই আসলে সুস্পষ্ট যে আগামীতে রাষ্ট্রপতি, 23তম রাষ্ট্রপতি আসলে কে হতে যাচ্ছেন সেটা অনেকটাই স্পষ্ট। এছাড়াও আমরা দেখেছি যে ঠিক গত জুলাইয়ের 24 তারিখ যিনি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার মাধ্যমেই কিন্তু এই রাষ্ট্রপতি পদটি আসলে শূন্য হয়েছে এবং সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে যে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ফলে স্বাভাবিকভাবেই সাংবিধানিক অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন চিকিৎসার জন্য। তাকে একদিন আগে আসলে দেশে নিয়ে আসা হয়েছে মূলত তাকে দায়িত্ব দেওয়ার জন্য এবং রাষ্ট্রপতি হিসেবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ তিনি কিন্তু বলেছেন যে পরবর্তী রাষ্ট্রপতি যিনি হবেন সেই প্রক্রিয়াগুলো দ্রুত এগিয়ে নেওয়ার যে বিষয়গুলো সেগুলো আসলে তিনি ভালোভাবে দেখভাল করবেন এবং আপাতত তিনি আসলে স্পিকারের যে দায়িত্ব সেটা আসলে থাকছেন না। ফলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেই কিন্তু তার দায়িত্ব সেটা কিন্তু আসলে পরিচালনা করছিলেন এবং তারপরই যিনি ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে কিন্তু ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে দেওয়া হয়েছে। ফলে তিনি কিন্তু ভারপ্রাপ্ত স্পিকার হিসেবেই তার দায়িত্ব পালন করছেন। যেহেতু আজকে আসলে রাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে যাচ্ছে এবং আগামীকালকের মধ্যে আসলে গেজেট প্রকাশ করার কথা রয়েছে এবং আগামীকাল সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন অর্থাৎ সেই রাষ্ট্রপতি কিন্তু শপথ গ্রহণ করবেন আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় এবং তারপরই আগামী 27 তারিখ কিন্তু এই মাসে আসলে আরেকবার এই মাসে কিন্তু জাতীয় সংসদে আরও একটি অধিবেশন হওয়ার কথা রয়েছে। সেই অধিবেশনে হয়তো স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি আছেন তাকে হয়তো আমরা স্পিকার হিসেবে আবারও পেতে পারি এবং যেহেতু ব্যারিস্টার কায়সার কামাল এই দুজনই আসলে থাকছেন। সব মিলিয়ে বলা যায় যে রাষ্ট্রপতির যেই কার্যক্রম অর্থাৎ যে বিষয়গুলো সেই বিষয়গুলো গত কয়েকদিন ধরে আসলে আলোচনা ছিল। এর আগেও আমরা দেখেছি যে অন্তত 7 থেকে 9 জনের নাম এসেছিল। সেই 9 জন থেকে কিন্তু বিএনপি তাদের যেই কাঙ্ক্ষিত যে ব্যক্তি অর্থাৎ তাদের যে নির্ভর করার মতো যে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উপর তারা নির্ভর করেছেন এবং শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই তারা মনোনীত করেছেন। ফলে অনেকটা আসলে সুস্পষ্ট হয়ে গিয়েছে যে আগামীর রাষ্ট্রপতি কে হতে যাচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে 11 দল থেকে অলি আহমদকে মনোনীত করা হয়েছে, তার পক্ষে ফর্ম তোলা হয়েছে, ফর্ম জমা দেওয়া হয়েছে। ফলে দুজন যেহেতু হয়ে গিয়েছে ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন
অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেই নির্বাচন, সেই কাঙ্ক্ষিত নির্বাচন কিন্তু আজ 2টা থেকে কিছুক্ষণ আগে শুরু হলো এবং সেখানে আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গদের ভোট দিতে ইতিমধ্যে দেখেছি। সবশেষ ফলাফল আমরা জানতে পারবো হয়তো 5টার পরে যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটগুলো গণনা করা হবে এবং তারপর পরই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আগামী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ।